আসসালামু আলাইকুম। আজকে মূলত বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এটি মূলত বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের কোড অফ কন্ডাক্ট, নির্বাচন প্রক্রিয়া, পেশাগত বিষয়াদি পরিচালনা করা, পাশাপাশি বিভিন্ন রুলস রেগুলেশন, ডিসিপ্লিন ইত্যাদি নানা বিষয় নিয়ে মূলত বিভিন্ন বিধি নিয়ে এসব আলোচনা করা হয়েছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে মূলত কিছু বিধিবিধান, নিয়মকানুন এগুলো আলোচনা করব। যদিও এটি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার এনরোলমেন্ট পরীক্ষার সিলেবাসেরও একটি বিষয়বস্তু, সাবজেক্ট। যাই হোক, বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা। বাংলাদেশ বার কাউন্সিল এটি একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই আইনটি প্রেসিডেন্টস অর্ডার নাম্বার 46 অফ 1972, যেটি 26শে মার্চ 1971 সাল থেকে এটি কার্যকর হয়েছে। 2012 সালে মূলত এটিতে কিছু সংশোধন করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলে 3টি অঙ্গ সংগঠন রয়েছে: বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এই 3টি মূলত বাংলাদেশ বার কাউন্সিলের অঙ্গ সংগঠন। বাংলাদেশ বার কাউন্সিল অনুচ্ছেদ 2 খতে মূলত বার কাউন্সিলের একটি পরিচিতি সংজ্ঞার মতো দেওয়া হয়েছে। অর্থাৎ এই অনুচ্ছেদে বার কাউন্সিল বলতে এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। বাংলাদেশের সকল আইনজীবীদের সমন্বয়ে এই বার কাউন্সিল গঠিত হবে। বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তিকরণ, তাদের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ, আইনজীবীদের আচরণ, শাস্তি, বার কাউন্সিল নির্বাচন ইত্যাদি নানা বিষয় নিয়ে মূলত কাজ করে থাকে। বার অ্যাসোসিয়েশন বলতে অনুচ্ছেদ 2 খতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বার অ্যাসোসিয়েশন মানে হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক জেলায় আইনজীবীদের দ্বারা গঠিত আইনজীবী সমিতিকে বোঝায়, যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশন বা ইত্যাদি, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন। অনুচ্ছেদ 2 কতে মূলত অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া হয়েছে। অ্যাডভোকেট বলতে একজন অ্যাডভোকেট বা আইনজীবী যিনি এই আদেশের বিধানের আওতায় প্রণীত তালিকায় অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 33-এ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠন বিষয়ে আলোচনা করা হয়েছে। বার কাউন্সিল প্রয়োজনে এক বা একাধিক বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন করতে পারে। 3 জন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। এখন এই 3 জনের মধ্যে বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে 2 জনকে নেওয়া হবে এবং একজন অ্যাডভোকেটদের পক্ষ থেকে নেওয়া হবে। তবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। আবার যিনি সবচেয়ে বেশি প্রবীণ, বয়স্ক, এই 3 জনের মধ্যে তিনিই হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এবং ট্রাইব্যুনালের ক্ষমতা বিষয়ে মূলত অনুচ্ছেদ 34-এ আলোচনা করা হয়েছে। অর্থাৎ অভিযোগ প্রমাণিত হলে একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে অব্যাহতি দিতে পারেন। মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীকে 500 টাকা জরিমানা করতে পারে। ট্রাইব্যুনালের যে কোনো আদেশ হাইকোর্টে এটি চ্যালেঞ্জ করা যায়। পাশাপাশি এটি হাইকোর্টের রায়ের মতো কার্যকরযোগ্য হয়ে থাকে। অর্থাৎ আদেশের বিরুদ্ধে এটি ট্রাইব্যুনাল রিভিউ আবেদন করা যাবে এবং 90 দিনের মধ্যে এটি সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল সদস্য মূলত 15 জন, যেটি অনুচ্ছেদ 5-এ আলোচনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল একজন সদস্য,
বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে 7 জন নির্বাচিত অ্যাডভোকেট হবেন এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে আরও 7 জন নির্বাচিত হবেন অ্যাডভোকেট। এই মূলত 14 জন নির্বাচিত বার কাউন্সিল সদস্য এবং পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একজন সদস্য হবেন। এই মূলত 15 জন বার কাউন্সিল সদস্য হয়ে থাকেন। কোনো অ্যাডভোকেট বারবার অর্থাৎ পরপর দুইবারের বেশি বার কাউন্সিল সদস্য হতে পারে না। বার কাউন্সিলের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বিষয়ে আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ 6। অর্থাৎ বার কাউন্সিলের একজন চেয়ারম্যান হবেন, তিনি সভাপতি, একজন ভাইস চেয়ারম্যান হবেন বা সহসভাপতি হবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকে। আর নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন ভাইস চেয়ারম্যান। বার কাউন্সিলের একজন সচিব থাকবেন। সরকারি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে একজন মূলত বার কাউন্সিলের সচিব বা সম্পাদক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। অনুচ্ছেদ 8-এ বার কাউন্সিল নির্বাচন বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার পর ওই বছরেরই 31শে মে মাসে 31 তারিখ বা তার পূর্বে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 10-এ বার কাউন্সিলের কার্যাবলী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 11টি কার্যাবলী দেওয়া হয়েছে। বিশেষ করে অ্যাডভোকেটদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার মানদণ্ড, অ্যাডভোকেট তালিকাভুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান এবং অ্যাডভোকেটকে বহিষ্কার করা, অ্যাডভোকেটদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা, বার কাউন্সিল তহবিল ব্যবস্থা করা, সদস্যদের নির্বাচন করা, আইন শিক্ষার মান উন্নয়ন করা, আইন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এরূপ শিক্ষার সাথে সম্পর্কিত বিশ্ববিদ্যালয় সমূহের সাথে আলাপ আলোচনাকে বিধি প্রণয়ন করা, এরূপ তালিকা প্রস্তুতকরণ এবং সংরক্ষণ সম্বন্ধীয় কার্যাবলী সম্পাদন করা, এই কমিটির কর্তৃত্ব অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা, এই আদেশ বা এই আদেশের আওতায় অনুমোদিত অন্যান্য কার্যাবলী পরিচালনা করা, উপরে বর্ণিত কার্যাবলী পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় কার্যাবলী সম্পাদন করা, এই বিষয়গুলো মূলত আলোচনা করা হয়েছে। এবং অনুচ্ছেদ 11-তে বার কাউন্সিল কমিটি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বার কাউন্সিলের 4টি কমিটি রয়েছে। স্ট্যান্ডিং কমিটি রয়েছে, তাদেরকে স্থায়ী কমিটি বলা হয়। একটি নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি, নিবন্ধন কমিটি, এই মূলত 4টি কমিটি। নির্বাহী কমিটির সদস্য হয়ে থাকেন 5 জন। বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে মূলত 5 জনকে মনোনীত করা হয়ে থাকে। আর্থিক কমিটিতেও 5 জন সদস্য রয়েছে। বার কাউন্সিল সদস্যদের পক্ষ থেকে 5 জন সদস্য হয়ে থাকেন। আইন শিক্ষা কমিটিতে 9 জন সদস্য হয়ে থাকেন। 5 জন বার কাউন্সিল সদস্যদের পক্ষ থেকে হয়ে থাকেন। 4 জনের মধ্যে 2 জন মূলত বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষক হয়ে থাকেন, আর বাকি 2 জন অন্যান্যদের পক্ষ থেকে নেওয়া হয়ে থাকে। নিবন্ধন কমিটিতে 5 জন সদস্য হয়ে থাকেন, অর্থাৎ যেটি অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট কমিটি বলা হয়ে থাকে। এই কমিটির মূলত প্রধান বা সভাপতি হয়ে থাকেন আপিল বিভাগের একজন বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতি। তিনি একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন, আর বাকি 4 জনের মধ্য থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে 2 জন হয়ে থাকেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একজন সদস্য, বার কাউন্সিলের সদস্যদের পক্ষ থেকে একজন নির্বাচিত হবেন। অর্থাৎ এই 5 জন মিলে মূলত এনরোলমেন্ট কমিটি, নিবন্ধন কমিটির গঠিত হয়ে থাকে। ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 18-তে মূলত বার কাউন্সিলের কিছু বিধিবিধানের বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন বার কাউন্সিল বিভিন্ন বিধিবিধান বা কার্যক্রম পরিচালনা করার সময় ট্রাইব্যুনাল কমিটি কর্মকর্তা কর্মচারী তাদের কাজের কোনো ত্রুটির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না।
তারা গুড ফেইথে কাজটি সম্পন্ন করেছে, অর্থাৎ ভালো উদ্দেশ্য নিয়ে কাজটি সম্পন্ন করেছে বলেই ধরে নেওয়া হবে। এটি মূলত আইনে একটি এক্সাম্পশন দেওয়া হয়েছে, তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে কাজটি পরিচালনা করতে পারে। যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, হাইকোর্ট বিভাগে আইন চর্চার ক্ষেত্রে বিষয়ে আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 22 এনরোলমেন্ট ফিস, আইন চর্চা করার জন্য ফিস, হাইকোর্ট আইন চর্চা করার অনুমতির জন্য ফিস এবং অ্যাডভোকেটদের বার্ষিক ফিস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন অনুচ্ছেদ 11 বলা হয়েছে মূলত বাংলাদেশের অধীনস্থ আদালতে অর্থাৎ নিম্ন আদালতে কমপক্ষে 2 বছর আইন চর্চা করতে হবে। সেই ক্ষেত্রে মূলত একজন অ্যাডভোকেট হাইকোর্টে পরীক্ষার জন্য, তালিকাভুক্তির জন্য, পরীক্ষা দেওয়ার জন্য সে যোগ্য হয়। সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। আরও অন্য কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যে আইনে স্নাতক পাশ থাকতে এবং অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশের বাহিরে কোথাও আইন চর্চা করলে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 27 যেমন আলোচনা করা হয়েছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা, বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছর বয়স হতে হবে, আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে, পরীক্ষার এবং নিবন্ধন ফি দিতে হবে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 27 এবং অন্যান্য বিষয়গুলো আরও আলোচিত হয়েছে, যেমন অনেক সময় অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা বিষয়ে আলোচনা করেছে। কেউ কারাদণ্ডপ্রাপ্ত হলে, দণ্ডিত হইলে, 5 বছর অতিক্রম না হইলে সেক্ষেত্রে অ্যাডভোকেট হতে পারে না। তারপর 7 বছর যাবৎ কেউ মুক্তার হিসেবে কাজ করলে সে অ্যাডভোকেট হিসেবে বিবেচিত হবে, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ 27। বার কাউন্সিল সরকারের অনুমতি পূর্বক বিধি প্রণয়ন করতে পারেন, অনুচ্ছেদ 40 সেই আলোচনা করা হয়েছে। ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে মূলত। এবং অ্যাডভোকেট না হয়ে কোনো ব্যক্তি আইন ব্যবসা করলে তার 6 মাস কারাদণ্ড হতে পারে, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে 41। পাশাপাশি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, এখানে বিধি 3 বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিধি 3 এবং বিধি 28 অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে অফিসিয়াল গেজেট, বার কাউন্সিল সদস্যদের নির্বাচন তফসিল প্রকাশ করবেন। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচনের প্রস্তাবসমূহ বার কাউন্সিল অফিসে অর্পণ করতে হবে। নির্বাচনের প্রস্তাব জমা ও যাচাই বাছাই এর জন্য 7 দিনের একটি বিরতি থাকবে। নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে 14 দিনের একটি বিরতি থাকবে। বার কাউন্সিলের নির্বাচনের জন্য আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে 7টি অঞ্চলে বিভক্ত করা হবে। প্রত্যেক সাধারণ আসনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের 7টি ভোট থাকবে এবং দলগত আসনের জন্য একজন ভোটারের 1টি ভোট থাকবে। প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে 1000 টাকার মনোনয়ন ফি এবং 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে। ইলেকশন ট্রাইব্যুনাল নির্বাচনের কোনো প্রার্থী অথবা 5 জন ভোটারের 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে হবে। ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্য নিয়ে, যার মধ্যে 1 জন চেয়ারম্যান এবং 2 জন সদস্য বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। তারপর 28 বিধিতে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে 29, 33 ইত্যাদি বিধিগুলোতে। যেমন বার কাউন্সিল প্রথম সভা নির্বাচিত সদস্যদের পদের মেয়াদ শুরু হবার 1 মাসের মতো অনুষ্ঠিত হবে এবং বার সেক্রেটারি এই সভা আহ্বান করবেন। 29 বিধিতে বলা হয়েছে বার কাউন্সিলের সাধারণ সভা বার কাউন্সিলের চেয়ারম্যান আহ্বান করবেন, অথবা যদি কোনো কারণে তিনি না পারেন সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান আহ্বান করবেন। আর সবার কোরাম হবে 5 জনে। কমিটির কোরাম হবে 1/3 সদস্যদের উপস্থিতিতে।
মুলতবি সভার জন্য কোরাম হবে মূলত 3 জন সদস্যের উপস্থিতিতে। এই বিষয়গুলো মূলত আলোচিত হয়েছে বিধি 33-এ। তারপর বিভিন্ন বিষয় কোড অফ কন্ডাক্ট আলোচনা হয়েছে অ্যাডভোকেটদের, বিশেষ করে অ্যাডভোকেটদের নানাবিধ বিষয়ে। বিধি 41 এবং 41-এর ক, যেমনটি অ্যাডভোকেটদের বিরুদ্ধে অভিযোগ বিবরণ ইত্যাদি আলোচনা করা হয়েছে। যেমন অভিযোগপত্র দাখিল করতে হলে 1000 টাকা ফি দেওয়ার কথা আলোচনা করা হয়েছে। তারপর বিধি 45-এ আলোচনা করা হয়েছে ট্রাইব্যুনাল বিষয়ে, এবং শিক্ষানবিশ আইনজীবী বিষয়ে আলোচনা করা হয়েছে বিধি 60-এ, এবং তাদের ফি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকিউট অ্যাক্ট 1965, এটিতে কিছু বিধি বিষয় আলোচনা করা হয়েছে, যেটি মূলত আরও প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ একজন আইনজীবীর সাথে অন্যান্য আইনজীবী, মক্কেল, আদালত এবং জনগণের সাথে আচরণ কেমন হবে তা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 44-এর এর ক্ষমতা বলে ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকিউট, পেশাগত সদাচরণ ও নিয়ম আনুবর্তিতা বিধি অ্যাক্ট 1965 প্রণয়ন করা হয়। এই আইনে মূলত 4টি অধ্যায় রয়েছে। আইনজীবীর আচার বিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন একজন আইনজীবী অন্য আইনজীবীর সাথে আচরণ কেমন হবে, মক্কেলের সাথে আচরণ কেমন হবে, আদালতের প্রতি কর্তব্য এবং জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। যেমন অন্য আইনজীবীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে, যেমন একজন আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, একের অধিক আইনজীবী থাকলে জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন, ব্যক্তিগত সমস্যা, বিবাদ, ঝামেলা পরিহার বাদ দিতে হবে ইত্যাদি বিষয়গুলো মূলত আলোচনা করা হয়েছে। মক্কেলের সাথে আলোচনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, যেমন মামলার বিষয়বস্তু বা মামলার স্বার্থের প্রতি আসক্ত হবেন না, পূর্বে মক্কেলের পক্ষে মামলা করে থাকলে পরবর্তীতে মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা করবেন না, উভয় পক্ষে মামলা পরিচালনা করবেন না, বিবাদীর সাথে বা মামলার বিষয়বস্তুতে কোনো স্বার্থ থাকলে মক্কেলকে সেটি প্রকাশ করতে হবে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কোনোরূপ আইন ভঙ্গের পরামর্শ দিবেন না ইত্যাদি নানাবিধ বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আদালতের প্রতি কর্তব্য, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, যেমন আদালতে ভদ্রভাবে উপস্থিত হওয়া, আদালতে যথাসময়ে উপস্থিত হওয়া, বিচারক এবং বারের কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ভুল তথ্য অপব্যাখ্যা পরিহার করা, মামলার বিরুদ্ধে যেতে পারে এমন বিষয়ে কাউকে উপদেশ না দেওয়া, সরকারি আইনজীবী হলে তার প্রথম দায়িত্ব ন্যায় বিচারে সাহায্য করা, শুধুমাত্র অভিযুক্তকে শাস্তি দেওয়া নিশ্চিত করা নয়, মামলার বিষয়বস্তু যাতে পত্রিকাতে প্রকাশ না পায় সেই বিষয়ে খেয়াল রাখা, অর্থাৎ মামলার বিষয়বস্তুর বিষয়ে আইনজীবীরা মূলত যে সংবাদ সম্মেলনটি করে থাকে আমরা যেটি দেখতে পাই, এটি মূলত মামলার বিষয়বস্তু বিষয়ে মূলত, অর্থাৎ মামলা সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়নি আদালতের বিষয়গুলো নিয়ে, সংক্ষিপ্তভাবে মূলত মামলার গতি, প্রকৃতি, আপডেট ইত্যাদি তথ্যগুলো মূলত দেওয়া হয়ে থাকে, এবং সাংবাদিকদেরও আদালতের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে, যেটি মূলত প্রচলিত প্রথা। এবং বর্তমানে বিভিন্ন বিদেশেও লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, মামলা পরিচালনা করা হচ্ছে আদালত,
যেটি মূলত বর্তমান যুগে, আধুনিক যুগে এটি উন্নত হয়েছে। যেহেতু আইনটি 1965 সালে করা হয়েছিল, কিন্তু মূলত বর্তমানে আদালত, সাংবাদিক এবং আইনজীবী মামলা বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে থাকে, সংবাদ প্রকাশ করা হয়ে থাকে, এবং কিছু কিছু দেশে আদালত মূলত সরাসরি মাঝে মধ্যে লাইভ টেলিভিশনে এটি প্রকাশ করা হয়, দেখানো হয়, এবং সাধারণ জনগণও আদালতে উপস্থিত থাকতে পারে। এই বিষয়গুলো, অনেক বিষয়ে সংশোধন আসছে। জনগণের প্রতি কর্তব্য রয়েছে অনেক আইনজীবীদের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমনটি বিষয় রয়েছে কাউকে হয়রানি বা ক্ষতি না করা, পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকবে, আইনজীবী হিসেবে মামলা গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার থাকবে, ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে মূলত সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই বিধিগুলোতে বিস্তারিত অনেক বিষয় আলোচনা করা হয়েছে। অন্যটি পর্বে অন্য একটি বিষয় নিয়ে মূলত টপিক নিয়ে আলোচনা করব।